তো এর মধ্যে যেটা হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে মীরা। ও নারায়ণগঞ্জের মানে শহীদনগর নামে একটা জায়গা থাকে এবং ওই ঘটনাটা শেয়ার করে। এবং ও যেটা বলে যে এই নারায়ণগঞ্জের যে শীতলক্ষা নদীটা, এই নদীর পাড়ে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো হন্টেড। এবং এই জায়গাগুলোর মধ্যে একটা মানে সব থেকে পরিচিত যে জায়গাটা সেটা হচ্ছে কুমুদিনী ওয়েলফেয়ারের একটা পরিচিত জায়গা ছিল এখানে। এবং এখানে নাকি একটা মাঠ ছিল এবং এই মাঠের পাশে মানে বর্তমানে যেটা এই মাঠটা সবাই বাটা কোম্পানির মাঠ নামে চিনে থাকে। তো এই মাঠ নিয়ে অনেক ঘটনা একসময় প্রচলিত ছিল, কিন্তু এখন তো বর্তমানে অনেক লোকালয়, অনেক মানুষজন, তো বর্তমানে এরকম নাও দেখা যেতে পারে, কিন্তু এটা আগের একটা মিথ প্রচলিত ছিল এরকম। তো এবং এই মাঠটা কিন্তু সেই শীতলক্ষা নদীর পাড়ে এখনো রয়েছে। তো বর্তমানে এটা বাটা কোম্পানির মাঠ নামে পরিচিত। তো এখানে যেটা হতো যে মানে দিনের বেলাও নাকি মানুষ আসতে খুব বেশি ভয় পেত। কেন ভয় পাওয়ার কারণ? ভয় পাওয়ার কারণটা হচ্ছে যে এখানে অনেক মানে মানুষকে মেরে কবর দিয়ে রাখা হইতো। মানে সিক্রেট কিছু মানে কবর থাকে না, যেটা অনেকে জানে না, এরকম কবর দিয়ে রাখা হতো। তার ফলে কি করতো? তার ফলে যেটা হতো যে যখন মানুষ এখান থেকে ক্রস করতো রাতে বা অন্যান্য সময়, যাদের বাসা আশেপাশে রয়েছে তারা হঠাৎ করে অনেক ধরনের সাউন্ড শুনতে পেত, যেমন হঠাৎ করে কোনো মেয়ে কাঁদতেছে এরকম একটা সাউন্ড। তারপরে আরো যেটা দেখতো যে নদীর পাড়ে যেহেতু অনেক সময় দেখা যেত যে রাতের দিকে ওই কিছু কিছু ছোট ছোট ছেলে মেয়ে নদীতে গোসল করতো, যেটা আমরা অনেক সময় দেখি না যে দুপুরবেলা গোসল করে, এরকম রাত 12টা 12:30 দিকে। এটা তো একটা খুবই অস্বাভাবিক একটা বিষয়, তাই না, যে হঠাৎ করে এরকম কিছু দেখা যাবে। তো সবাই যখন দেখতো ওরা বুঝতো যে না, এটা উইয়ার্ড কিছু একটা। পুকুরের কথা বলছেন? সেই পুকুরের কথা যেটা, হ্যাঁ একটা একটা করে আসি ভাইয়া, মানে সিরিয়াল বয়ে আসতেছিনি। তো এটা হচ্ছে ওই শীতলক্ষা নদীর পাড়ের বেশ কিছু ঘটনা। তো এরপরে আরেকটা ঘটনা আছে নদী রিলেটেড, এই শীতলক্ষা নদী নিয়ে। সেটা হচ্ছে যে ওই সময় একটা মিথ প্রচলিত ছিল যে এই ঘটনা মূলত একটা মাঝির কাছ থেকে আমি শুনেছিলাম। সেটা হচ্ছে যে এরকম যে ওনারা যখন রাতের বেলা, অনেক আগের ঘটনা এগুলো, পুরনো, তো ওনারা যখন মানে ওই নৌকা বন্ধ করে যখন মানে রাতে চলে যাবে, তখন যেটা হচ্ছে অনেক মাঝিরা ওই নৌকাতে থেকে যেত রাতের বেলা। তখন যেটা হতো যে একটা মানে একটা মেয়ের মতো মানে বইয়ের মতো সাজ দিয়ে মানে লাল শাড়ি পরে মানে একটা কেউ আসতো এরকম, এসে মানে মাঝিদেরকে বলতো যে আমাকে নদী পার করে দাও। তখন সবাই চিন্তা করতো যে যারা ওখানে থাকতো, অনেক কম মানুষই থাকতো তখন সেখানে, তারা ভাবতো যে হয়তো বা হেল্প করি, একটা কোন একটা মানে বিপদে পড়ছে হেল্প করি। তো তখন যেটা হতো যে তারা ওই নদী পার করার জন্য ওই যে লাল শাড়ি পরে যে মেয়েটা আসতো সেটাকে উঠাতো নৌকাতে। এবং সব থেকে অবাক বিষয় ছিল যে কখনো তারা মানে যাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে তারা কখনোই ওই মেয়েটার চেহারা দেখতে পারেনি, মানে সবসময় মানে চেহারাটা বন্ধ করা থাকতো নাকি। এবং এই নৌকাটা যখন মাঝ নদীর দিকে আসতো, গভীর নদীর দিকে আসতো, তখন হঠাৎ করে ওই জিনিসটা মানে নদী থেকে ঝাঁপ দিয়ে নদীতে পড়ে যেত। মানে ঝাঁপ দিলে তো নদীতে একটা সাউন্ড হবে পানিতে পড়ার, সেটা হতো না, মনে হচ্ছে যে ভ্যানিশ হয়ে গেছে হঠাৎ করে। তো এরকম অনেক মিথ এই নদীটা নিয়ে প্রচলিত ছিল। আর যেটা হচ্ছে যে আরেকটা কথা বলবো যেটা, সেটা হচ্ছে যে এই নারায়ণগঞ্জ শহরেই মানে পানির ট্যাঙ্কি মানে একটা জায়গা আছে এরকম, মানে এরকম নামেরই, এক্স্যাক্টলি নামটা আমার ঠিক মানে এখন মনে নেই। তো সেখানে একটা পুকুর রয়েছে। এই পুকুরে যেটা সব থেকে বেশি প্রবলেম সেটা হচ্ছে যে প্রত্যেক বছরই প্রায় জুন থেকে জুলাই মাসে, এই 2টা মাসেই বিশেষ করে এই পুকুরটাতে অনেক মানুষ মারা যায়। মানে মিনিমাম একজন হলেও মারা যাবে, কিন্তু এই মারা যাওয়ার কারণটা কেউ এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারেনি। এখানে যে ঘটনাটা ঘটে যে হঠাৎ করে যেটা দেখে যে মানে ওই জুন জুলাইয়ের দিকে কেউ একজন মানে লাশ ভেসে উঠছে সন্ধ্যার পরে। ওই লোকটা কিভাবে মারা গেল, মানে কেন মারা গেল, কিভাবে মানে এই জিনিসগুলো বুঝতে পারে না কেউ। তো এরকম একটা হন্টেড পুকুর মানে নারায়ণগঞ্জে রয়েছে। তারপর আরেকটি স্কুলের কথা মানে আমি শুনেছি, সেটা হচ্ছে যে ওই স্কুলে একবার যেটা হয় যে মানে একটা ছোট বাচ্চা ক্লাস 2-3 তে পড়ে এরকম, সে মানে বাথরুমের ভিতরে মানে লক হয়ে গেছিল। এবং লক হয়ে যাওয়ার পরে যেটা হয় যে তার থেকে 2 থেকে 3 দিন মানে যেটা হলিডে ছিল, এবং সে কোনোভাবে আর বাথরুম থেকে বের হতে পারেনি। তো এরপর যেটা হয় যখন স্কুলটা খোলে, তখন যেটা হয় যে ওই বাথরুমের থেকে প্রচুর মানে গন্ধ আসতে থাকে, পচা কিছু গন্ধ। তখন সবাই যেটা করে যে ওই গেটটা ভেঙে মানে ভিতরে ঢোকার পরে ওই ছোট বাচ্চাটার লাশটাকে পায়। কিন্তু এর মাঝখানে কিন্তু মানে বাচ্চাটার বাবা মা অনেক খোঁজাখুঁজির চেষ্টা করে, বাচ্চাটাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। পরে শেষ পর্যন্ত স্কুলের বাথরুম থেকে বাচ্চাটার লাশ খুঁজে পায়, এবং বাচ্চাটার লাশ এমন ভাবে ছিল যে মানে ঘাটটা সম্পূর্ণ মানে ভাঙা ছিল, এবং কমটের ভিতরে যে গর্তটা থাকে সেখানে মাথাটা টেনে নিয়ে গেলে যেরকম হবে মানে সেরকম বিভৎস অবস্থায় লাশটা পাওয়া যায় ওই বাথরুমের ভিতরে। তো এই ছিল মানে মোটামুটি এখানকার হন্টেড কিছু প্লেসের ঘটনা। তো এখানকার যারা লোকাল আছেন তারা অবশ্যই হয়তোবা আরো অনেক কিছু জেনে থাকবেন। এই তো, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। রাসেল ভাই, এই ঘটনাটা আমি শুনেছি আমার এক মামার থেকে, ওনার নাম হচ্ছে হুমায়ুন। তো রাসেল ভাই, ঘটনাটা হচ্ছে আপনার আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। তো আমার এই মামাটা ঈদের পর উনি ওই চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশ্যে উনি রওনা হয়েছে আর কি। তো
যখন উনি বাস স্ট্যান্ডে গেল, বাস স্ট্যান্ডে যাওয়ার পরে উনি প্রথমে যে বাসটা খুব ভালো চলে, তো সেটাতে যাওয়ার পরে উনি দেখলো যে সেটাতে আপনার মানে টিকিট সব ব্লক হয়ে গেছে, টিকিট আর নাই। মানে সবাই কেনা হয়ে গেছে, সোল্ড আউট সব। হ্যাঁ, ঠিক sold out। আছে, okay. তারপরে উনি আরেকটা বাসের মানে কাউন্টারে গেল, তারপর ওখানে গিয়ে দেখলো যে হ্যাঁ একটা টিকিট পাওয়া গেছে। তারপরে উনি সেখান থেকে টিকিট সংগ্রহ করে নেয়। তো টিকিট নেওয়ার পরে তারপরে আপনার মানে বাস ভালোভাবে চলতেছিল। প্রায় 10:30 বাজে আর কি গাড়িটা ছেড়েছিল। তো রাসেল ভাই তারপর আপনার উনি যখন কুমিল্লা মেন শহরে আসছে, তো কুমিল্লা থেকে ওনার যে গন্তব্য স্থান, তো ওইখানে যাওয়ার জন্য আরো 3টা আপনার স্টপেজ অতিক্রম করে তারপর উনি যেতে হবে। তারপর উনি প্রায় আপনার রাত 3টার দিকে উনি আর কি সেখানে নেমে যায়। তো নেমে যাওয়ার পরে রাসেল ভাই তারপর এখন এত রাত্রে তো আর আমরা জানি গ্রামাঞ্চলে কোনো জায়গায় গাড়ি ঘোড়া থাকে না, রিক্সা বলেন বা ভ্যান বলেন যাই বলেন থাকে না। তো রাসেল ভাই উনি এখন উনি চিন্তা করলো যে তাহলে আমার হেঁটেই এখন চলে যেতে হবে বাসায়। তারপরে উনি হাঁটা শুরু করলো। আচ্ছা। হাঁটতে হাঁটতে ওনার প্রায় আপনার 2 থেকে 2.5 কিলোমিটার পথ হাঁটতে হবে। তো আচ্ছা। তারপর উনি হাঁটা শুরু করে দিল। হাঁটা শুরু করে দেওয়ার পর আপনার এক পর্যায়ে উনি চলে গেল একটা আপনার জঙ্গলের মতো আর কি একটা জায়গা, শুধু চারিদিকে গাছ আর গাছ, আর বাড়িঘরও খুব কমই আর কি দেখা যায়। তো রাসেল ভাই তো উনি যখন কিছুটা পথ গেলেন, যাওয়ার পরে উনি দেখলেন কি যে একটা বিড়াল ওনার সামনে আর কি বসে আছে। তো বিড়ালটা দেখে ওনার খুবই মায়া লাগলো, আর বিড়ালটা আপনার খুবই সুন্দর ছিল দেখতে। উনি একবার মনে মনে ভাবে আমি কি বিড়ালটাকে নিয়ে যাব নাকি, বিড়ালটা দেখতে খুবই ভালো লাগতেছে। পরে আবার ভাবলেন যে না, রাত্রের বেলা নেওয়াটা উচিত হবে না। যাই হোক, তারপরে উনি বিড়ালটাকে অতিক্রম করেই উনি চলে গেল। উনি চলে যাওয়ার পরে রাসেল ভাই তারপরে আপনার কিছুটা পথ হাঁটার পর উনি দেখলো যে উনি ভাবলো যে পেছন বিড়ালটা আসতেছে, যেমন আপনার শুকনো পাতার মধ্যে পাড়া পড়লে যেমনটা লাগে রাসেল ভাই। তো উনি আর পিছনে তাকালো না, উনি একটু কি মনে করার তাকায় নেই। তো আরেকটু সামনে যাওয়ার পরে দেখলো কি আপনার একটা কুকুর। তো কুকুরটাকে দেখেও উনি তেমন একটা ভয় পায়নি, যেরকম থাকতে পারে রাস্তাঘাটে এরকম অন্ধকার অনেক কিছু দেখা যায়। যাই হোক, তারপরে তার কিছুক্ষণ পরেই উনি দেখলো কি একটা গরু রাস্তার মধ্যে, ধরেন রাস্তার ডান পাশে একটা গাছের সাথে বাঁধা আছে দড়িটা। সেই গরুটা আপনার রাস্তার ডান পাশ থেকে শুরু করে একবারে বাম পাশে যেয়ে দাঁড়ায় আছে রাস্তাটার মধ্যে, শুধু যে দড়িটা দিয়ে আর কি গরুটা রাস্তাটা ব্লক করে রাখছে। তখন উনি আবার একটু ভয় পেয়ে যায় যে এগুলা কি হচ্ছে। প্রথমে দেখলাম বিড়াল, তারপরে দেখলাম কুকুর, এখন আবার গরু। এইগুলো উনি দাঁড়ায় আছে, উনি খুব ভয় পাচ্ছে। এমন সময় ভয় লাগারই কথা রাসেল ভাই। তো যাই হোক, তার কিছুক্ষণ পরে দেখলো কি গরুটা ভ্যানিশ হয়ে গেছে। তখন উনি খুব ভয় পেয়ে যায়। তারপরে উনি আরো কিছুক্ষণ পথ হাঁটলো, প্রায় 2-3 মিনিট হাঁটার পরে তারপর দেখলো একটা পিক আপ ভ্যানটা রাস্তাটা ব্লক করে দাঁড়ায় আছে। উনি যেতে পারতেছে না সেই পিক আপ ভ্যানটার কারণে। তো তারপরে উনি একটা আপনার ওনার কিছু একটা ওই একটা পদ্ধতি জানা ছিল, তারপরে সেই পদ্ধতিটা উনি করলেন, যে পদ্ধতিতে এই সমস্ত জায়গা থেকে বের হয়ে আসা যায়। হ্যাঁ রাসেল ভাই, এরকমটাই অনেকটা। তো তারপরে আর কি দেখলো কি যে পিক আপ ভ্যানটা আপনার ভ্যানিশ হয়ে গেছে। তারপর উনি আপন মনে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে তারপর উনি যখন দরজা নক করলেন, ওনার মা বললো, বাবা হুমায়ুন তুমি কি এসছো? হ্যাঁ মা আমি এসছি, তুমি দরজাটা খুলে দাও। তারপর দরজাটা খুলে দিল রাসেল ভাই। দরজা খুলে দেওয়ার পরে তারপর উনি বললো যে বাবা তুমি কি কিছু খাওয়া দাওয়া করবা কিনা? পরে বললো না মা, আমি রাস্তায় খেয়েছি, আমি বাসায় অনেক কিছু খাইছি, আমার আপাতত খিদা নাই, তো আমি শুয়ে পড়ি। বললো যে আচ্ছা বাবা তাহলে তুমি শুয়ে পড়ো। উনি শুয়ে পড়ার পরে তারপরে উনি উনি যেখানটাতে ওনার বিছনাটা, ওনার মাথার কাছেই ছিল জানালা। তো জানালাতে উনি জানালার বাইরে থেকেই আর কি আপনার একটা গরু যদি কিছু খায় রাসেল ভাই, তো যেমন একটা আওয়াজ হওয়ার কথা, কতর মটর বলেন বা যেরকম একটা আওয়াজ হওয়ার কথা, এই আওয়াজটা উনি পাচ্ছে। তো উনি এখন বললো যে কি হলো। তারপরে উনি আপনার জানালাটা খুললে দেখলেন কি যে ওনাদের যে নিজস্ব যে গরুটা, সেই গরুটা রাসেল ভাই আপনার ওই যে ধানের যে বীজ বুনি না আমরা, যে গ্রাম অঞ্চলে গেলে প্রথমে বীজটা ছিটানো হয়, তারপরে কিছু কাজ হয়, তারপরে সেটা আবার আরেক জায়গায়। তো দেন উনি দেখলেন কি যে ওনাদের গরুটা সেই আপনার ওই ধানের ওই বীজগুলো খেয়ে ফেলতেছে, এরকম আর কি। আচ্ছা। উনি এখন এটা দেখে উনি জোরে জোরে চিৎকার করে বলতেছেন যে মা 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 দেখো দেখো, আমাদের গরুটা না আমাদের সব ধানের তো খেয়ে ফেলতেছে। তো ওনার মা বললো যে হ্যাঁ বলিস কি, তাহলে তো বড় ধরনের একটা সর্বনাশ হয়ে যাবে। তো উনিও সাথে সাথে বের হয়ে গেল, ওনার মাও বের হয়ে গেল। উনি যখন ফার্স্টে গরুটার কাছে গেল, গরুটা করলো কি রাসেল ভাই, দৌড় না দিয়ে
গরুটা খালি লাফাচ্ছে, মানে লাফাচ্ছে আর উনিও দৌড়াইতেছে, কিন্তু উনি আর কি গরুটাকে ধরতে পারতেছে না রাসেল ভাই। এরকম করে অনেক দূর পর্যন্ত চলে গেল। ওনার মাও ওনার সাথে সাথে গেল, ওনার বাবাও ওনার সাথে সাথে গেল। তারপরে ওনার বাবা ওনাকে ধরতে পারতেছে না, পরে ওনার মা বললো কি মনে করে যেন আবার বাসায় আসলো। বাসায় আইসা তারপরে আপনার ওনাদের যে গোয়াল ঘরটা না, গোয়াল ঘরটা খুলে দেখে কি গরুটা তো গোয়াল ঘরের মধ্যেই বসে আছে। আচ্ছা। তো এমন অবস্থা দেখে ওনার মা তো রাসেল ভাই খুবই ডরায় যে হায় হায় আমার ছেলে না জানো কি হয়ে যায়। এটা ভাবতে ভাবতে তারপর উনি দৌড়ে এসে বললো যে হুমায়ুনের বাপ, এই গরু তো আমাদের যে গোয়াল ঘরেই তো গরু রাখা আছে, তো ওই যে ও মানে কোন গরুর পেছনে গেল। তো তারপরে যখন হুমায়ুন মামাকে জোর করে ধরা হয়, তারপর হুমায়ুন মামা বলতেছে ওই যে গরু। মানুষজন যারা দাঁড়ায় আছে আশপাশের অনেক মানুষ জড়ো হয়ে গেছে রাসেল ভাই, ওনারাও বলতেছে ওনাদেরকে বলতেছে এই যে গরু, মানুষজনদেরকে ধরে ধরে বলতেছে যে এই যে গরু। তারপরে যাই হোক রাসেল ভাই, তারপর ওনাকে সবাই আর কি জোর করে শক্ত করে ধরলো। ধরার পরে উনি তারপরে একই কথা ওই যে গরু। তারপরে উনি সেন্সলেস হয়ে গেল। সেন্সলেস হয়ে যাওয়ার পরে সেদিন আর জ্ঞান ফিরেনি, সকালবেলা ওনার জ্ঞান ফিরেনি। তারপরে একজন ওঝাকে আর কি ডেকে আনা হয়েছে, ওঝা বলেন বা ফকির বলেন যাই বলেন। তারপরে উনি আর কি একটু ঝাড়ফুঁক করলো। তারপর ওনার বাবা মাকে বললো যে আপনার হুমায়ুনের তো রাস্তায় আপনার এরকম অনেক প্রবলেম হয়েছিল, তো ওর পিছনে খুব বাজে একটা আর কি আত্মা ওর পিছনে মানে ওর খুব ক্ষতি করতে চাইছিল। তো রাসেল ভাই তারপরে ওই ফকিরটা ওনাদেরকে যে একটু তাবিজ দিয়ে যায়, একটু পরা পানি দিয়ে যায়। তারপরে হুমায়ুন মামা কিছুদিন পরেই সুস্থ হয়ে ওঠে। রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। ওকে, আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমাদের নওগাঁর ঘটনা এবং এটা গ্রামের ঘটনা। আচ্ছা। ঘটনাটা আমার বাবার কাছ থেকে শোনা, আমি সেভাবে বলার চেষ্টা করছি। তো আমার বাবা একজন স্কুল শিক্ষক। আচ্ছা। তিনি সহকারী হেড পোস্টে ছিলেন। আমাদের বাসাটা গ্রাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে তার স্কুল। সেখানে তিনি প্রতিদিন বাইকে যাতায়াত করতেন। তো সেই সুবাদেই মানে স্কুলের মানে হেড স্যারের সাথে তার ভালো সম্পর্ক থাকা, স্কুলের বিশেষ যে কাজগুলো করতে হতো অতিরিক্ত সময় তিনিই করতেন। তো এই অবস্থাতেই হঠাৎ কোনো প্রয়োজন পড়ে যাওয়ায় স্কুল 4টার দিকে ছুটি হওয়ার পর হেড টিচার আমার বাবাকে নওগাঁয় আসতে বলেন। নওগাঁর দূরত্ব স্কুল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। তো সেখানে তিনি সন্ধ্যা 4টার দিকে রওনা দেন। আসরের নামাজ পড়ার পর রওনা দেওয়ার ফলে সেখানে কাজ সেরে আসার পথে মানে আসবেন, এখন সেই সময় মানে এশার আজান দিয়ে দেয়। তখন তিনি মানে সেই সময় এটা ঘটনাটা হচ্ছে 1996 সালের দিকের। তখন আমাদের ইলেকট্রিসিটি ছিল না আমাদের এলাকায়। তো উনি তাড়াতাড়ি আসার জন্য, তার কাছে যেহেতু বাইক ছিল, আমাদের রাস্তাটা ভয়ঙ্কর ছিল, মানুষেরও ভয় ছিল, তো তাড়াতাড়ি আসার জন্য হাইওয়ে রোড দিয়ে আসলে দেরি হবে, এই জন্য তিনি গ্রামের রাস্তায় চলে আসতেছিলেন। তো রাস্তায় আসতে আসতে প্রায় 8 কিলোমিটার চলে আসছেন উনি। আর 8 কিলোমিটার অতিক্রম করার পর সেখানে একটা শ্মশান আছে এবং অনেক জঙ্গল আছে, মানে রাস্তাটার পুরো সাইডেই জঙ্গল। পুরো রাস্তাটার মধ্যে দিয়ে মানে সন্ধ্যার আগেই যখন আসর নামাজ হয় এই সময় কেউ যেতে পারে না। আর রাস্তাটা মানে মাটির রাস্তা। তো উনি যখন প্রায় ওই জায়গায় পৌঁছেন সেই সময় বাজে আপনার 8:30 দিকে আর কি। যখন মানে শ্মশান ঘাটের কি 100 গজ আগে তিনি গাড়ি নিয়ে পৌঁছেন, গাড়িটা সেখানে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর গাড়িটা ওখানে স্টার্ট হয় না। তিনি অনেক চেষ্টা করেন স্টার্ট করানোর। তারপরে মানে গাড়িতেই বসে থেকে টেনশন করেন যে অনেক দূর তো এখনো বাসা, এখন কি করে যাবেন। এটা টেনশন করতেছেন আর সামনে তাকাচ্ছেন, রাস্তায় আবছা অন্ধকার, তার কাছে কোনো লাইট নাই, গাড়ির আলোতেই তিনি দেখে আসতেছিলেন। তো চতুর্দিক অন্ধকার। এই অন্ধকারের মধ্যে তিনি মানে সামনের দিকে যখন তাকান তখন দেখতে পান যে একটা অনেক লম্বা লোক মানে সাদা ড্রেস পরিহিত আমার বাবার সামনে হেঁটে আসতেছে। তখন তিনি এটা ভালো করে লক্ষ্য করতে থাকেন। যখন আস্তে আস্তে কাছের দিকে আসতেছে তখন আবার তিনি লক্ষ্য করেন, মানে ভালো করে দেখেন যে ওই একই রূপটা মানে একই লোকটাই 7টা লোক হয়ে যায় তার সামনে, মানে 7টা অবয়ব তার সামনে ভাসতেছে। তখন তিনি অবাক হয়ে যান, মানে মুখে কোনো দোয়া টোয়া কিছু আসতেছে না, গা ঘেমে যায়, প্রচন্ড ভাবেই তিনি হয়ে যান, ভয় পেয়ে যান। হ্যাঁ, ভয় পেয়ে যান। তারপরে এই ঘটনার ওখানে আশেপাশে কোনো গ্রাম ছিল না, রাস্তার মাঝে, এই জন্য মানে তিনি তারপরে আমরা যেটা জানতে পারি আর কি, তিনি তার বাইক সহ যে শ্মশান ছিল সামনে সেই শ্মশানের উপরে পড়েছিলেন, মানে শ্মশানের মাঝখানটায় পড়েছিলেন এবং বাইকটা ছিল তার পায়ের উপরে। তো ওখানকার স্থানীয় যে রাখাল যারা গরু নিয়ে মাঠে যেত, তো সেই জায়গায় রাখালরা গিয়ে তাকে ওখান থেকে উদ্ধার করে। হ্যাঁ, সকালে আমরা পরে আমাদের বাসায় এটা জানানো হয়, খোঁজ পেয়ে আমরা সেখানে যাই, গিয়ে বাবাকে দেখি,
তার অবস্থা খুব খারাপ ছিল, পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সুস্থ করানো হয়। আর পরে জানা যায় এটা ঘটছে এই জন্যই যে আমার বাবা মাঝে মাঝে এই যে ব্ল্যাক ম্যাজিক বা জিন ছাড়ানো এই কাজগুলো মাঝে মাঝে চুপে চুপে করতেন। তো আচ্ছা। এটার রিয়াক্ট বাবার উপর হয়েছিল, বাবাই তো পরে আমাদের তারপরে কি জানায়। উনি ছেড়ে দিয়েছিলেন সবকিছু? হ্যাঁ, তারপর আস্তে আস্তে উনি ছেড়ে দিয়েছেন সবকিছু, এখন ওই সব কিছু করেন না। আর আমিও এর মধ্যে প্রজেক্ট হয়েছি ওটার কারণেই, এবং আমাকেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আমিও ভুক্তভোগী। তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা ব্ল্যাক ম্যাজিক করেন তাদের উপরেও আবার তাদের প্রতিপক্ষরা অনেকে জি, আবার ব্ল্যাক অবশ্যই ম্যাজিক অবশ্যই, করেন। হ্যাঁ, এটা 100% সত্য। তার মানে এটা আসলে কোনো ভালো কিছু না আসলে। না, অবশ্যই ভালো কিছু না। আচ্ছা, আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি ভূত এফএমে বিভিন্ন সময়। আমাদের জি। এখানে যারা আছেন, আমাদের আরো একটা মানে আরো অনেক ঘটনা রয়েছে, আপনারা একে একে শুনতে পারবেন, এবং সেখানেও আছে। এবং আমরা যে যে জায়গায় এসেছি সেই জায়গার নামটা আরেকবার বলি, কোরবানপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। এবং এইখানে আমাদের সাথে একটু আগেও আমাদেরকে এখানে যিনি ঘটনা বলছিলেন, বজলুল হক, মোহাম্মদ বজলুল হক, তিনিও বলছিলেন যে যারা এই সমস্ত কাজ করেন, অর্থাৎ শুধু ব্ল্যাক ম্যাজিকের কথা বলেননি উনি বলেছিলেন যে যারা এই যে জিনদের কন্ট্রোল করেন বা জিনদের সাথে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করেন, তারা যেভাবে করেন সেটা শুধুমাত্র যদি আপনাকে জানিয়ে দেওয়া হয় তাতেই যে আপনার হয়ে যাবে বা আপনি পেরে যাবেন এরকম কিছু না। তার সাথে তাদেরকে অনেক আমল করতে হয়, অনেক কিছুই করতে হয়। সুতরাং আর মানে ব্ল্যাক ম্যাজিক তো আরো ভয়াবহ এবং নিষিদ্ধ একটা জিনিস, তো নিষিদ্ধ একটা জিনিস। তো যাই হোক, আমরা আবারও ঘটনা যাব, তবে তার আগে আমরা একটু কিছু ইমেল পড়ে নেই, ইমেল না, ফেসবুকের কিছু ঘটনা পড়ে নিই যেগুলো হচ্ছে আপনারা পাঠিয়েছেন আমাদেরকে। ফরহাদুল ইসলাম সজীব লিখেছেন অসাম স্টোরি, এবং আমাদেরকে যে ইমেলটা পড়লাম সেই ইমেলের অনেকেই প্রশংসা করছেন এখানে দেখতে পাচ্ছি। আমাদেরকে এখানে নীল কষ্ট লিখেছেন যে ইমেলটা অনেক সুন্দর। আমাদেরকে শুভ ডিপি লিখেছেন যে সেকেন্ড স্টোরিটা তার কাছে অস্থির লেগেছে। আমাদেরকে ওমান থেকে গাজী আসাদুল্লাহ আল গালিব আমাদের এখানে কমেন্ট করেছেন, এবং তিনি ওমান থেকে শুনছেন সেটা আমাদের জানিয়েছেন। আমাদেরকে এমডি আশরাফুল ইসলাম লিখেছেন অনেক ভয় লাগছে। আমাদেরকে সবুজ লিখেছেন এখানে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি যে শালেক শিহাব লিখেছেন প্রচন্ড ভয় পেতে চাই রাসেল ভাই, আমরাও প্রচন্ড ভয় দিতে চাই। যদি আপনাদের কাছে ভয়ের ঘটনা থাকে অবশ্যই আমাদের পাঠাবেন। যতটা ভয় আপনারা পেতে চান ততটা ভয়ের ঘটনা যদি আপনারা পাঠান ডেফিনেটলি আপনারা ভয় মানে আমরা অনেক ভয় দিতে পারবো। আমাদেরকে আশিকুর রহমান আশিক লিখেছেন আই এম ব্যাক ভূত এফএম, ওকে, ওয়েলকাম ব্যাক। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে লিখেছেন জামিল লাইক ইট। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি ভাইয়া শুনছি লিখেছেন নোমান ওয়াহিদ। আপনি যদি ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.ফুর্তি। এছাড়াও আপনি চলে যেতে পারেন www.facebook.com/bhutfm.russell। আমাদেরকে অনেকে ইমেল করছেন, আমি দেখতে পাচ্ছি অন্তর আমাদের এসএমএস করেছেন, হানিফ আমাদেরকে এসএমএস করেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুলনা থেকে, এবং ফারহান ভাইয়ের গল্পটা তার কাছে ভালো লেগেছে, ওকে। আমাদেরকে জুয়েল তাইফ, আমাদেরকে তন্ময় আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে সোহান রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে বিশাল নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, কৌশিক রাজশাহী থেকে আমাদের এসএমএস করেছেন হানিফ এসএমএস করেছেন, একে আবির চৌধুরী বসুন্ধরা থেকে, এস এম হায়দার ফরিদপুর থেকে আমাদের এসএমএস করেছেন, লাস্ট স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। ইমন রেজা কুষ্টিয়া থেকে আমাদের এসএমএস করেছেন, নীলপরি নওগাঁ নীলপরি নিরঞ্জন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে সামারা। এছাড়াও সবুজ আমাদের এসএমএস করেছেন যশোর থেকে, আমাদেরকে বাচ্চু এসএমএস করেছেন মানিকগঞ্জ থেকে, আর অনেকে এসএমএস করেছেন আমাদেরকে এসএমএস করছেন জাকির এবং তৃষ্ণা আমাদের এসএমএস করেছেন মিরপুর 2 থেকে, এবং তাদের এসএমএস একটাও জীবনে পড়েছি, সেটার জন্য তিনি অনেকগুলো এসএমএস করে আমাদেরকে জানিয়েছেন, বাট আজকে পড়ে ফেললাম। মিথিরা যাত্রাবাড়ি থেকে আমাদের এসএমএস করেছেন, রিয়াদ আমাদের এসএমএস করেছেন নাজমা ময়মনসিং থেকে, আমাদেরকে এছাড়াও অ্যাডভোকেট মামুন এসএমএস করেছেন খুলনা থেকে, সানি 69 আমাদের বোটবাজার থেকে এসএমএস করেছেন, তনু আল আফি, তারপরে আমাদের ফাহমি আমাদের এসএমএস করেছেন রবিন, অহনা আমাদের এসএমএস করেছেন। আমরা চলে যাব আমাদের বন্ধু গ্যারাজের আরো একজন অতিথি রয়েছেন এখানে, এবং তিনি হচ্ছেন হিমু। আমরা হিমুর কাছে একটু যাই এবং হিমুর কাছে তার ঘটনাটা শুনি। কি ঘটনাটা আপনার এবং কোথায় ঘটেছিল যদি প্লিজ আমাদের একটু জানাতেন। আপনি তার আগে একটু বলেন যে আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো এভরিওয়ান, আমি হিমু, আমি আসছি নিকেতন থেকে। ওকে, আর আমি ইন্টারনাতে সরাসরি কাহিনী চলে যাচ্ছি। জি। এই কাহিনী মেইনলি হয় আমার সাথে, আমি এক্সপিরিয়েন্স করেছি। আমার এসএসসি যখন হয় 2010, জি, আর আমি এসএসসি পাস করেছি বগুড়া থেকে। জি। সো আমার কিছু ফ্রেন্ড সহ আমি জিনিসটা এক্সপিরিয়েন্স করেছি। সো ছোটবেলা থেকে এরকম একটা কিউরিয়াসিটি ছিল যে বিষয়গুলো নিয়ে। সো আমরা যেদিন জিনিসটা করি সেদিন ছিল খুব ভালো একটা ওয়েদার, সব কি কিছু ঠিক করেন ছিল। আপনারা? আমরা জাস্ট
ঠিক করি যে কোনো শ্মশানে যাবো আমরা তো একটা শ্মশান ছিল ওই জায়গায়। তো শ্মশানে অনেক কথা শুনেছিলাম আমরা যে এখানে কিছু হয় বা এরকম টাইপ সামনে কিছু দেখা যায়। তো আমরা যাই ওই জায়গায়। তো তখন আমরা ঠিক করি যখন যাবো ওই জায়গায়। তো টাইমটা তখন ছিল হলো রাত 11টা। তো বেসিক্যালি ওই জায়গায় কাউকে যাইতে দেওয়া হতো না। তো আমার একটা ফ্রেন্ডের পরিচয় ছিল ওই জায়গায়, যে ও ম্যানেজ করেছে জিনিসটা, তো ওই জায়গায় থাকতে পারবো আমরা। তো আমরা ঠিক করলাম, ঢুকলাম ওই জায়গায় 11টার দিকে। তো ওই সময় যখন আপনারা ঢোকেন তখন কি ভয় লাগা শুরু করেছিল? না, তখন সবকিছু নর্মাল ছিল, ওয়েদার একবার নর্মাল। আমরা নর্মালি কথা বলতেছি, মজা করতেছি যে কি হবে না হবে দেখা যাবে সেটা। তো গেলাম, তো জাস্ট কথা বলতে বলতে নর্মাল কথা বলতে বলতে অ্যারাউন্ড আড়াইটা, তখন আমার দুটো ফ্রেন্ড অলরেডি ঘুমায় পড়ছে ওই জায়গায়। তো আমরা নর্মালি কথা বলতেছি, আমাদের ঘুম ঘুম চোখ। তো সাডেনলি আমার একটা ফ্রেন্ড বলতেছে, দোস্ত কিছু একটা শুনতে পাচ্ছি। তো আমরা কেউ ভেবে কিছু শুনি নাই যে আসলে কি। তো বলতেছে, তো জিজ্ঞেস করলাম যে কি ছিল। তো বলছে, দোস্ত হালকা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। তো আমরা যেহেতু কিছু শুনি নাই, সো আমরা জিনিসটা বুঝতে, মেবি তুই কিছু অন্য কিছু শুনতেছিস বা কিছু একটা হয়েছে এরকম যায় সামথিং। তো করতে করতে অ্যারাউন্ড 3টা, সোয়া 3টার দিকে জিনিসটা লাউডলি আমরা সবাই শুনতে পাচ্ছি। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে দুজন ঘুমায় ছিল, যে ওদেরকে রেখে তো আমরা জিনিসটা ফলো করতে পারবো না। তো ওদেরকে তুললাম, তোলার পরে বললাম যে চল দেখি জিনিসটা কি। মেইনলি তো আসাই জন্য আমাদের। তো এখন আমরা জিনিসটা ফলো করতে যাচ্ছি, বাট কোন দিকে ফলো করবো? অন্ধকার, শ্মশানে অন্ধকার থাকে সবাই জানে। তো আমরা এখন ফলো করতেছি, 15 থেকে 20 মিনিট আমরা হাঁটতেছি। সাউন্ডটা খুব লাউড শোনা যাচ্ছে, বাট কোন দিক থেকে আসছে সেটা আমরা কেউ বের করতে পারতেছি না। হাঁটতেছি করতে করতে আমাদের কাছে টর্চ ছিল, আমার 5 ফ্রেন্ডের হাতে টর্চ ছিল আমাদের। তো আমরা খুঁজতেছি যে কোথায় জিনিসটা হচ্ছে। করতে করতে যে ওই দিনই, যে পরে শুনতে পারি আমরা যে ওই দিন একজনকে পোড়ানো হয়েছে, তো আমরা সেটা জানতাম না যে পোড়ানো হয়েছে। তো খোঁজাখুঁজি করতে করতে তো একটা গাছ ছিল ওই জায়গায়। তো গাছের পাশে জাস্ট এরকম ঘোরাচ্ছি আমরা টর্চ, হুট করে জায়গা সবার ফোকাস চলে যায়, টর্চে ফোকাস করে একজনকে দেখা যায় যে একটা বয়স হবে কত 13 থেকে 14, মেয়ে, চুল বড়, জাস্ট বসে আছে ওই জায়গায় গাছের পাশে, জাস্ট বসে আছে। তো আমাদের কারো সাহস হচ্ছে না যে কিছু করব বা কিছু, জাস্ট আমরা ফ্রিজ হয়ে গেছি। যেটা কি, সবার ফোকাস একবারে মেয়ের ওপর, লাইট দেওয়া আছে মেয়ের ওপর। তো আমাদের ফ্রেন্ডের মধ্যে, নামটা বলতেছি, ফুয়াদ নাম, ও একটু বেশি সাহসী। তো বলছে, দোস্ত দেখি না কি এটা। তো আমাদের তো জাস্ট দেখতেছি, আমাদের কিছু বলবো যে দোস্ত তুই যাস না, তো শুনবে না, সেটা আমরা জানি, সেটা ভালোভাবে জানতাম। আপনারা সবাই একসঙ্গে দেখতে পাচ্ছিলেন? হ্যাঁ, সবাই একসাথে ফোকাস করছে এই জায়গাতে। ফার্স্টে আমরা জাস্ট ফোকাস করতে, আমি বলবো আমার ফোকাসটা ওই জায়গায় ছিল। দেন আমার যে বাকি ফ্রেন্ড গুলো, তারা, আমি জাস্ট দাঁড়ায় আছি পিছনে, তো ওরা দেখতেছে জিনিসটা, ওরা ফোকাস করছে ওটাই, 5 জনের ফোকাস ওই জায়গায়। তার ভিতরে আমার একটা ফ্রেন্ড বলতেছে যে আমি যে দেখবো জিনিসটা কি, তার নাম ফুয়াদ। তো এখন ও আস্তে আস্তে গেল সামনে, যাওয়ার পরে ও একবারে ফ্রি, যে নর্মাল কিছু হয় না, এটা গেল সামনে, যাওয়ার পরে জাস্ট জিনিসটাকে হাত দেওয়ার পরে তার যে মাথাটা নিচে নামায় ছিল, সে মাথাটা উপরে তুললো। তোলার পরে আমরা জাস্ট দেখতে পারলাম যে ও একবার উড়ে গেল, বিম শব্দ হলো একটা, জাস্ট উড়ে পড়লো পিছন দিকে। আমরা এখনো ফোকাস করে রাখছি জিনিসটা। তো ফুয়াদকে কি হলো সেটা দেখতেছি না, জাস্ট আমরা জিনিসটা দেখতেছি। তখন বাঁচতেছিল মেবি কয়টা, 3:30 কিংবা 4:45। তো এরকম করতে করতে আমরা এখন বলতেছি যে, আমার একটা ফ্রেন্ড বলতেছে ফুয়াদ কই হলো, ফুয়াদের কি হলো। তো আমাদের কারোর কোনো সেন্স নাই, তাই সামথিং ফ্রিজ আছে। পরে যখন মানে ফুয়াদের কাছে গেলেন তখন আসলে কতদূর ছিটকে পড়েছিল সে? অ্যাবাউট 10 থেকে 15 মিটার। তাকে যখন জিজ্ঞেস করেন যে কি ঘটেছিল তখন সে কি বলল? সে বলছে, দোস্ত আমাকে একটা ফোর্স এসে ধাক্কা দিল, আমি চলে আসলাম। আর কিছু তার কাছে মনে নাই? আর কিছু মনে, তার ইভেন তার হাত ভেঙে গেছিল। এবং আপনার তখন কি আর থেকেছিলেন না তখন সঙ্গে? না, তখন জাস্ট জিনিসটা করার পরে ওর দিকে ফোকাস আছে, জাস্ট ওই সময় দিয়েছে আজান, 5:05 বেজে গেছে। এই সময়ের মধ্যে যে কখন এত টাইম চলে গেল আমরা কিছু বলতে পারি না। আজান দিল, সবকিছু শেষ, এবং আপনারা ফ্রিজ হয়েছিলেন? না, আমাদের কোনো কিছু না, তখন মাথা কি ব্ল্যাঙ্ক হয়ে গেছে আমরা, কি হয়ে যাচ্ছে এগুলো। তো আমরা গেলাম যে ফুয়াদকে জিজ্ঞেস করলাম, দোস্ত কি অবস্থা। তো ওর যে হাত ভাঙছে সেই জিনিসটা আমরা তার পরদিন জানতে পারি, কারণ ওই দিন মানে ভোরের দিকে বলছে, দোস্ত আমার কিছু হয়নি, জাস্ট হালকা লাগছে। পরে সকালবেলা ডাক্তার কাছে গেছে, বোঝা যায় আসলে হাত ভেঙে গেছে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। ফ্লোরিডা স্টেটে, আচ্ছা, ওখানকার একটা ঘটনা, আমার একটা রিলেটিভের ঘটনা, সংগত কারণে নাম এবং সম্পর্ক বলছি না। জি, আচ্ছা, যাক, যার সাথে ঘটেছে ও প্রথম বিয়ের পর আর কি, আপনার তখন সে আপনার স্টেটে যায় ফ্লোরিডাতে,
এবং থাকার পরে তখন ওর হাজবেন্ড জব করতো আর ওকে থাকতে হতো বাসায় একলা। তো কিছুদিনের মধ্যে ও প্রেগনেন্ট হয় এবং প্রেগনেন্ট অবস্থায় যখন বাসায় থাকে ও প্রথম যেটা ফিল করতো যে বাসার মধ্যে কেউ হাঁটা চলা করে রাতের বেলা। আচ্ছা। হ্যাঁ, এবং এটা ওর হাজবেন্ডকে সে বলছে অনেকবার যে তার মনে হয় অন্ধকারে কেউ হাঁটে বাসার মধ্যে। তো ওর হাজবেন্ড অনেকবার চেষ্টা করছে শুনতে যে কেউ হাঁটে কিনা, তো উনি কিছু বুঝতে পারেন, বাট ও সবসময় ফিল করতো জিনিসটা। এবং তারপরে যে জিনিসটাও দেখা শুরু করলো সেটা মানে একটু ডিফারেন্ট টাইপের একটা জিনিস। আচ্ছা। দেখতো যে একটা নেকড়ে বাঘের মতো একটা জিনিস, মানে জাস্ট লাইক এন ওলফ। আচ্ছা। এবং চোখগুলা বেশ বড় বড় জল জল করতেছে এবং সেটা তার রুমে ঢুকতো। সে যখন দেখতো যে শুয়ে আছে এবং ওরকম একটা ওলফ তার ঘরে ঢুকছে, বোধ তার দিকে তাকায় আছে, এবং এক সময় সে ওলফটা এসে তার ঠিক মুখের মধ্যে কামড় দিয়ে ধরতো। হ্যাঁ, এবং কামড় দিয়ে ধরে মানে তাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করতো। অসহনীয় একটা ব্যাপার, মানে হ্যাঁ, যন্ত্রণাদায়ক। এবং সেই পেইনটা কি সে ফিল করতে পারে? হ্যাঁ, পেইনটাও সে ফিল করতো এবং সে ঘুমের মধ্যে গোঙাতো এবং কান্না শুরু করতো এবং ওর হাজবেন্ড তখন ওকে উঠা দিত ঘুম থেকে। এবং এরকম একটা সিচুয়েশন দেখতো প্রায়। এবং অনেক সময় ফিল করতো যে বাসার আশেপাশে কেউ শব্দ করতেছে, বাসার আশেপাশে দিয়ে কিছু একটা ঘুরতেছে। হ্যাঁ, এরকম জিনিসপত্র ফিল করতো। তো মানে এই জিনিসটা আর কি তার মধ্যে খুব খুব বাজেভাবে ফেলছিল আর কি, প্রভাব ফেলছিল। তো যাই হোক, এরপরে ওর ছেলে হয়। তো ছেলে হওয়ার পর যেটা হয় যে ছেলেটা দেখা যাচ্ছে হওয়ার পর পরই কান্নাকাটি করতো খুব। আচ্ছা। মানে খুব কাঁদতো। তো এরকম অবস্থায় ও নিয়ে যায় আপনার ওখানকার মসজিদের যিনি ইমাম সাহেব আছেন, উনি একজন ইন্ডিয়ান, ওনার কাছে নিয়ে যান। তো খুব লজিক্যাল ইমাম সাহেব ছিলেন তিনি, মানে খুব পড়াশোনা করতেন, স্টাডিয়াস এবং শিক্ষিত, উচ্চ শিক্ষিত আর কি। তো আচ্ছা। যখন বাচ্চাকে নিয়ে যায় তার কাছে, তো তিনি বলেন যে দেখো, বাচ্চা তো আসলে সবসময় যে কোনো অন্য কিছুর জন্য কাঁদবে এমন কোনো ব্যাপার নেই। এখানে ক্রনিক পেইন থাকতে পারে বাচ্চাদের, হ্যাঁ, ক্রনিক পেইন, এটার জন্য কাঁদে। তো ও বলে যে না, আমি ডাক্তারের কাছে নিয়েছি, কিছু হয় না, তো আপনি কিছু দোয়া টোয়া করে দেন। তো ওই হুজুর যে আছে ওকে একটা রেমেডি দেয়, বলে যে এরকম পড়া পানি দিয়ে এবং কিছু দোয়া বলে, যেটা পড়ে তুমি ফু দিবা এটা সময়, যদি তার উপরে যদি কোনো খারাপ কিছু থেকে থাকে তাহলে সেটা চলে যাবে। হ্যাঁ, আর যদি না হয় তাহলে মানে তো তুমি ডাক্তার দেখাবা, চিকিৎসা করাবা। তো বাচ্চাকে যখন ফার্স্ট ট্রিটমেন্টটা দেয় সে, ওরকম আপনার গোসল করে তারপরে ওই দোয়াটা পড়ে তাকে করে, দেখা যায় বাচ্চার কান্না তখন থেকে বন্ধ হয়ে যায়। আচ্ছা। তো এটা গেল প্রথম দিকে বাচ্চার সাথে কিছুদিনের ব্যাপার। তো পরবর্তীতে বাচ্চার যখন আরেকটু বড় হয়, বাচ্চা যখন কথা বলতে শেখে, তো বাচ্চা বিভিন্ন সময় ভয় পেত। তো বাচ্চাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি ভয় পাচ্ছ কেন, কি হয়েছে, তুমি এরকম ঘুমের মধ্যে ভয় পাও বা একদিকে তাকিয়ে থাকো ভয়ে? তো বাচ্চা তাকে বলে যে আমি ভয় পাই, আমি দেখি যে একটা উলফ, এরকম একটা উলফ আমার ঘরে আসে, আচ্ছা, এসে আমার দিকে এরকম তাকায় এবং কামড়ায় ধরতে যায় এবং তাকায় থাকে। ইদানিং প্রায় একটা উলফ আমাদের বাসায় আসে এবং তখন ও খুব ভয় পেয়ে যায়, কারণ এটা সে নিজে যেটা দেখতো প্রেগনেন্ট অবস্থায় এবং তার ছেলেও কিন্তু সেটাই দেখছে, একই জিনিস দেখছে, সেম জিনিসটা, সেম জিনিস। আচ্ছা। এবং সে গেস করে কিছু হয়তো তার রিলেটিভ ছিল যাদের মানে বা তার সম্পর্কের মধ্যে কিছু মানুষ ছিল যাদের কিছু গেস করে ব্ল্যাক ম্যাজিক, কারণ মানে সবারই জীবনে কিছু ঘটনা থাকে। যাক, তার যখন নাকি সে সেকেন্ড বার প্রেগনেন্ট হয়, আচ্ছা, তখন যেটা হয় সেটা আরো মানে ভয়ঙ্কর আর কি। তো সে যেটা দেখতো এটা ঠিক স্বপ্ন, আবার অনেক সময় দেখা যেত স্বপ্ন ছাড়াও তার কাছে মনে হতো সে রাতে হয়তো শুয়ে আছে, হঠাৎ বাসায় যখন কেউ নেই বিশেষ করে, এরকম সময় সে দেখতো যে তার রুমে 3টা মহিলা আসছে। আচ্ছা, 3টা মহিলা এবং তাদের চোখে বেশ টানা টানা করে কাজল দেওয়া, হ্যাঁ, এবং চুলগুলো বড় বড় জটা বাঁধা, এরকম এসে তার দিকে তাকাতো, তার বিছানা ঘিরে দাঁড়াতো, দাঁড়ায় তার দিকে তাকাতো, বিড়বিড় করে কি পড়তো এবং তার দেখা যেত তার মানে গায়ের মধ্যে আঁচড় কাটতো, এবং তার পেট, তাকে একবার দেখতেছে যে তাকে নিয়ে পেট চেপে ধরে তাকে চেষ্টা করতেছে, মানে তার মানে বাচ্চা মেরে ফেলার আর কি, তাকে মানে আগেই মানে বাচ্চাটাকে মেরে ফেলার জন্য। তো এরকম মানে সিন সে দেখা শুরু করে এবং বেশ ভয়ের। তো লাস্টে সে যেটা দেখে যে একদিন তার, এবং যখনই জিনিসটা দেখতো তখন তার পেটে বাচ্চা শক্ত হয়ে যেত, বাচ্চা মানে মুভমেন্ট কমে যেত এবং স্টিফ হয়ে যেত, এবং এই ঘটনা যখন চলতে থাকে এবং সে খুব ভয় পায় এবং আরো অনেক কিছু এরকম দেখতো, এবং হাঁটার ব্যাপারটা কন্টিনিউয়াসলি তার বাসায় এটা থাকতো। হ্যাঁ, এবং যখন তারপর লাস্টে যেটি দিন দেখে তার মানে বাচ্চা হওয়ার আগে দিয়ে, যে কেউ একজন একটা কালো রঙের ত্রিশূল এনে তার পেটের মধ্যে মারছে, এবং যেটা হয় ওর মানে যখন বাচ্চা হয় তখন দেখে যে বাচ্চার পিঠের মধ্যে ওরকম একটা দাগ না কিছু দেখতে পায়,
আপনার কালো রঙের একটা ত্রিশূলের মতো। আচ্ছা। এবং যাক আল্লাহর মতো মানে দোয়া টোয়া পড়ে, সে নামাজ কালাম পড়তে আমল করতে, এই কারণে অনেকটাই এটার থেকে সে মানে রক্ষা পায়। এবং এরপরে এখনো স্টিল ওই বাচ্চা, ওই ছোট বাচ্চাও যখন বড় হয় সেও নাকি মানে তার মাকে বলছে যে আই সিন 3 women came to my room। আচ্ছা। এই মানে আজব ব্যাপার হচ্ছে, মা যেটা দেখতো ছেলেও কিন্তু সে কথা বলে, এবং বাচ্চারা কিন্তু ছোট ছেলেটা কিন্তু এখনো ভয় পায়, রুমে একা থাকতে চায় না, মানে হি সিজ থিংস। এবং এখনো ওই যার কথা বলছি ওর বাসায় নাকি এখনো সে শব্দ পায় যে কেউ একজন হাঁটে রাতের বেলা। আচ্ছা। যদিও ওর হাজবেন্ড বলছে যে সে অনেক ট্রাই করছে, সে দেখে না, বাট সে এরকম শব্দ পায়। এবং মানে থিংস আর ডান, এবং সে মোটামুটি শিওর যে কেউ একজন তাকে ব্ল্যাক ম্যাজিক করছে, এবং এই ব্ল্যাক ম্যাজিকের ফলে এগুলো হচ্ছে আর কি। তো ওকে, এই হচ্ছে ব্যাপার রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। ঘটনাটি রংপুর জেলার রংপুরের লাশ কাটা ঘরের অর্থাৎ মর্গের। রংপুরের একজন পুলিশের কাছ থেকে ঘটনাটি জানলাম, যিনি ওই লাশের সাথে ছিলেন। এবার যাচ্ছি ঘটনায়। ঘটনাটি অনেক আগের, 1985 সালের দিকে। তখন উনি অর্থাৎ সেই পুলিশ রংপুর থানায় কর্মরত ছিলেন। একদিন উনি জানতে পারেন রংপুরের একজন মেয়ে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তারা ছুটে যান ঘটনাস্থলে। পরে তারা জানতে পারে যে মেয়েটি একটি প্রণয় ঘটিত কারণে তিনি আত্মহত্যা করেন, এবং পরে ছেলেটি মানে কোনো একটা ছেলে তাকে প্রতারণার ফলে তিনি আত্মহত্যা করেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটিকে লাশ কাটা ঘরে নিয়ে যায়, এবং ওখানে দুজন ডোম ছিলেন, তাদের মধ্যে একজনের সঙ্গে ঘটনাটি ঘটে। পুলিশ পৌঁছানোর সাথে সাথে এই ডোম দুজন চলে আসেন গাড়ি থেকে লাশ নামানোর জন্য। লাশটি বের করে তারা মর্গে নিয়ে আসেন। লাশটি অন্য লাশের তুলনায় অনেক ভারী ছিল, এবং লাশটিকে ওনারা নির্ধারিত জায়গায় চিপ করে রেখে ডাক্তারকে ডাকতে বাইরে আসেন। পরে ঘরে ঢুকে দুজনেই অবাক হয়ে দেখেন যে লাশটি কাত হয়ে আছে, কিন্তু তারা একটু আগেও লাশটাকে চিপ করে রেখে দিয়েছিলেন। ওনারা কিছু না ভেবে আবার লাশটিকে যেই চিপ করাবেন, তখনই লাশটির হাত একজন ডোমের গালের সাথে লাগে, আর সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিয়ে দূরে ছিটকে পড়েন। তখন অন্যজন ওনার কাছে গেলে উনি বলেন, এটা লাশ নয়, এটা আমাকে এত জোরে গালে চড় মারলো, এটা কোনো মানুষও মারতে পারে না। কিন্তু অবাক করা বিষয় যে অন্যজন দেখেছে যে ও নিচু হয়ে লাশটিকে চিৎ করাতে যাওয়ায় লাশটি ওর গালে হাত লেগে যায়। অর্থাৎ মানে তারা ধারণা করছিল যে লাশটি হয়তো পাশ ফেরানোর সময় হাতটা গিয়ে গালের উপরে পড়েছে, যেটাকে উনি চড় ভেবেছেন। ওরা ভয় পেয়ে বাইরে দৌড়ে এসে ঘটনাটি সবাইকে বলে। ঘটনাটি এখানেই শেষ হয় না। এরপর যখন লাশটি চেক করা হয়, তখন একজন ভ্যান চালক লাশটিকে নিয়ে বাসার দিকে রওনা হলো। তখন মাগরিবের একটু পরের সময় ভ্যান চালক মাঝে মাঝে অনুভব করছিলেন যে ভ্যানটি নড়ছে, আর ভ্যানটি খালি মানে মাঝে মাঝে খালি খালি অনুভব হচ্ছে। উনি একটু ভয় পাচ্ছিলেন। একটু সাহস নিয়ে পিছনে তাকিয়ে দেখলেন সবচেয়ে আশ্চর্য ঘটনাটি। উনি দেখলেন ভ্যানে লাশটি নেই। উনি তাড়াতাড়ি ওই লাশের বাসায় এসে সব ঘটনা খুলে বলেন, কিন্তু তারা বলে যে তুমি তো একটু আগে লাশটি পৌঁছে দিয়ে টাকা নিয়ে গেলে। পরে তিনি দেখেন লাশটিকে গোসল করানো হচ্ছে। এটি দেখে উনি ওখানে ভয় পেয়ে চলে যান, এবং পরদিন সকালে ওই পুলিশের সাথে দেখা হলে ওনাকে ঘটনাটি খুলে বলেন, এবং এটি ছিল ঘটনা। তিনি থাকেন উত্তরায়। এমন এক ঘটনা যেটা আমাদের এখানে প্র্যাকটিক্যালি ঘটছে, এবং এটার মধ্যে যারা ওই সময়ে ঘটনার এই ভিকটিম ছিল বা যাদের মাধ্যমে ঘটছে, তাদের একজন এখনো জীবিত আছে, এবং যারা ছড়াই ছিটা চলে গেছে, ছাত্ররা পরে এখান থেকে চলে গেছে, তারা তো দূরেই গেছে। কিন্তু আর আমরা কাছ থেকে ওই দিন একেবারে স্পটে না, কিন্তু আমরা শুনেছি উনি ওখানে আছেন। আর ঘটনাটা ঘটছে এই এখানেই। আব্বা হুজুর যখন তার ছাত্রদের নিয়ে যেতেন এখানে সেখানে দাওয়াতে যেতেন, তখন এমনই একদিন ওনার এক শিষ্য, তার নাম দুদু মিয়া, পাশের এই গ্রামে তার এই বাড়ি, এবং সেই দুদু মিয়া ভালো ব্যবসায়ী। তাকে আমাদের এলাকার মধ্যে আঞ্চলিক ভাষায় গাওয়াল বলে। কাদের মধ্যে বাহক নিয়া, তারপরে সওদা নিয়া, এই সমস্ত রকমের মানে সওদা নিয়া, যেমন এই তেল, পেঁয়াজ, রসুন এগুলি নিয়ে। তখন তো এরকম হাট বাজার ছিল না এলাকার মধ্যে যখনকার ঘটনা। তখন দুদু মিয়া হুজুরের কাছে তখন মানে মুরিদ হয়, এবং দুদু মিয়া প্রায়ই বলতো, হুজুর আমাকে এমন কিছু দেন, আপনি কত অলৌকিক ঘটনা ঘটতেছে, কত জিন আপনার কাছে কেটে কেটে এখান থেকে মুক্তি পেয়ে যায়। আর
শিকল দেয়া বেঁধে নিয়ে আসে, শিকল পট করে খুলে ফেলে, আপনি ওই সমস্ত বজ্জিনগুলি পর্যন্ত মানুষদেরকে আরোগ্য করায় আপনি ছুটাই দিতে পারেন। তো আমাকে আপনি অনেক সবক দিলেন, কিন্তু এই লাইনের একটু সবক দেন। ঠিক আমরা যে ম্যাজিশিয়ান দেখলে আমাদের প্রথম যেটা মনে হয় যে আমি যদি এটা শিখতে পারতাম, যদি এটা শিখতে পারতাম। যদি আমার উনি জানা উনি থাকতো। দেখছেন ওই দৃষ্টি থেকে, উনি মনে করে যে ওনার হুজুর এত কিছু জানে আর আমি এতদিন ধরে হুজুরের পিছনে আছি, সবকিছু অজিবা এবং সেই আল্লাহর মানে দোয়া দরুদ যেগুলি বলে এগুলি তো আমি ঠিক তসবিহ তাহলিল করি, কিন্তু উনি যে বিশেষ বিশেষ জিনিস অলৌকিক জিনিস দেখায়, তো আমি পুরনো মুরিদ হিসাবে আমিও তো এই ক্রেডিট কিছু নিতে পারি। তো হুজুর এটা আমাকে শেখায় না কেন? বলো দেখো দুদু মিয়া, তুমি সবকিছু বহন করতে পারবে না, তোমার এটা বহন করার জন্য তোমার এটা ঠিক প্র্যাকটিক্যালি তুমি এটাকে প্র্যাকটিস করার জন্য তোমার যে ওয়ার্ড, তোমার যে গুণাগুণ তোমাকে মানে অর্জন করতে হবে, সেটা তুমি এখনো হও নাই। না হুজুর আপনি আমাকে দেন, আপনি এত কৃপণতা করেন, সবাইকে ভালো ভালো জিনিস শিখাই দেন, আমাকে কেন ওগুলি শেখান না? তো ঘটনাক্রমে একদিন হয়েছে কি, বের হয়েছে পাশের গ্রাম দাওয়াতে যাচ্ছে, তো তখন এই ফাল্গুন চৈত্র মাসের ঘূর্ণি, প্রচন্ড ঘূর্ণি, শীত শেষ হয়ে ঘূর্ণিবায়ু শুরু হয় না, তো প্রচন্ড ঘূর্ণিবায়ুর মধ্যে যাচ্ছে। দুদু মিয়া এদিকে আসো, এদিকে আসো, আজকে তোমাকে শেখাবো, তুমি এদিকে আসো। তখন দুদু মিয়ার সঙ্গে আর বাকি যারা ছাত্র ছিল তারাও কৌতূহলী।